সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি রাত ১টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার আসতেছে, ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে। ২৬শে মার্চেই তবে কি দেশে ঢুকছে শেখ হাসিনা, হঠাৎ করে একই ঘোষণা দিলেন ডোনাল্ড ট্রাম্প। কপাল পুড়ল বাংলাদেশের। কি হতে যাচ্ছে বাংলাদেশের পরিস্থিতি? এদিকে মহাবিপদে ডক্টর ইউনূস এবং তার সমন্বয়করা। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই একের পর এক অবাক করা সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত অনেকের ভেতর উদ্বেগ তৈরি করে। হোয়াইট হাউসে বসার পর তার অনেক সিদ্ধান্তের মধ্যে একটি হলো অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। ওদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন। ভলকার তুর্ক, তার মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই বিষয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত করছে এবং সেই তদন্ত বেশ খানিকটা এগিয়েছে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিখা গেছেন। এদেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয়, আর আমলারা তো আছেই শিখানোর জন্য। তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে, আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে। এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না। দুটো ঘটনা, নারীর প্রতি দুটো ঘটনা এভাবে যদি বলি, খুব কাছাকাছি সময় ঘটল এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ। এগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। সেই পরিকল্পনা কি, কেন করছে, কারা করছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন, যে অংশবিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি আর বিষয়টা নিয়ে বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তাই আমি আর বেশি কথা না বলে আমরা ধারাবাহিকভাবে একটু বাকি অংশগুলো একটু দেখে আসবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে চাই, যারা আমাদের ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে বহনকারী ভিভিআইপি ফ্লাইটটি রাত ১টার দিকে ঢাকায় অবতরণ করার কথা রয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই মনের অন্তঃস্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন। হঠাৎ করে মাঝরাতে ফোন দিলেন আপনার নরেন্দ্র মোদীকে ডোনাল্ড ট্রাম্প। অনেকে বলেন যে ভাই মাঝরাতে কেন ফোন দেয়, কারণ তখন হচ্ছে আপনার আমেরিকাতে অফিস টাইম। এখন আসুন, ডোনাল্ড ট্রাম্প সরাসরি আপনার মার্চ মাসের ভিতরে আপনার আসতেছে, ইন্ডিয়া আসতেছে এবং আপনার শেখ হাসিনার সাথে সরাসরি কথা বলতেছে। তার আগে আপনাদের এই ইটা দেখাই আমি, দেখেন বেশ ভালোভাবে দেখবেন যে কেন আসতেছে। তাহলে তো অনেকে প্রশ্ন করবেন যে ভাই আপনি সবসময় বলেন যে মাঝরাতে আসতেছে, তো আসার পিছনে কারণটা পাইলেন? মানে ইন্ডিয়া থেকে বা ইন্ডিয়ার সরকার একদম 100-এর ভিতরে 200% তারা প্রস্তুতি নিয়ে রাখছিল যে আপনার শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবে। আপনার ভারত বাংলাদেশের সীমান্ত রক্ষাতে বা যে বর্ডারে, সেখানে আপনার মানে অনেক আপনার সিকিউরিটি কিংবা অনেক সৈন্য আপনার অস্ত্রের দিক দিয়ে বা যে প্রযুক্তিগুলো দরকার আর কি যুদ্ধক্ষেত্রে বা যে কোনো আপনার সিচুয়েশনে, সমস্ত কিছু আঞ্জাম দিছে ভারত। কিন্তু সেই সময় আপনার ডোনাল্ড ট্রাম্পের ফোন যে ওয়েট করো, আমি আসতেছি, এসে সরাসরি কথা বলি। মানে এখন ভাই ডোনাল্ড ট্রাম্প তিনি যে কি কথা বলে সেটা হচ্ছে আপনার যখন আসবে, যখন এই মার্চ মাসে কথা বলবে, তারপরে হচ্ছে জানা যাবে যে শেখ হাসিনাকে আপনার কবে ফেরাচ্ছে। তবে এটা বাস্তব যে শেখ হাসিনাকে খুব দ্রুত আপনার বাংলাদেশে ফেরাচ্ছে। এটা অনেক আপনার 100%-এর ভিতরে প্রায় 80% শিওর হয়ে গেছে। এখন অনেকেই বলবেন যে তুষার ভাই এত আপনি কনফিডেন্স নিয়ে কিভাবে বলেন? দেখেন একটা কথা বলি, আমাদের বাংলাদেশের এই অন্তর্বর্তীকালে সরকারের বর্তমান যে অবস্থা করছে আপনার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প,
সেটা যদি আপনার বা সেটার বাস্তবায়ন যদি আপনি দেখতে চান, তাহলে ভাই এই লেখাটা দেখেন। আমি এর আগে একটা ভিডিওতে দেখাইছি, এর আগের ভিডিওতে আমি দেখাইছি, আমি আবারও দেখাইলাম যে আমাদের বাংলাদেশ থেকে উপদেষ্টা থেকে আপনার 11 জন 5 দিনের সফরে ভারত আসতেছে, যাতে বহির্বিশ্বে থেকে একের পর এক প্রেশার আমাদের বাংলাদেশে না আসে, বিশেষ করে এই অন্তর্বর্তীকালে সরকারের উপরে যাতে না আসে, আর হচ্ছে আমাদের বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। এর জন্য আপনার ডক্টর ইউনূসের সরকার থেকে 11 জন কি আসতেছে ভারত সফরে 5 দিনের, মানে বিভিন্ন বিষয়ে কথা হবে, আপনার কিভাবে বাংলাদেশটা আপনার করা যায় বা ভালো করে, মানে নানান দিক এবার। তো এটাই হচ্ছে এটার প্রুফনেস যে ভাই যারা নাকি বর্তমান বলেন যে ভাই এগুলো হচ্ছে গুঞ্জন এটা সেটা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা ওই সার্জিস আর ওই ডক্টর ইউনূস এদের মুখ বেঝানো বা কলিজা বেঝানো কথাই মনে করেন মাইতা থাকেন, আর অন্যদিকে এই পিনাকি বা ইলিয়াস বা যারা নাকি জঙ্গিবাদী আছে, হ্যাঁ, এরাও দেখবেন যে বর্তমান সুর পাল্টায় ফেলাইছে। তবে সর্বশেষ আমি একটা কথা বলতে চাই, সেটি হচ্ছে আপনার এই পিনাকির উদ্দেশ্য করে। কথাটি হচ্ছে এই পিনাকি বহুত ছোট ছোট কথা বলছে যে ভাই ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখবো না, ভারতের সাথে সম্পর্ক হবে ডিরেক্টলি, মানে চোখে চোখে, এটা সেটা, মানে নানান আপনার কিচ্ছা কাহিনী। অন্যদিকে উপদেষ্টা মাহফুজ, এই দুই বান্দর আইসা একটু উত্তর দিয়া যাবি তো, সরি গাইস আমি আসলে তুই করে বলে ফেললাম, একটু উত্তর দিয়ে যাবেন যে এই যে অন্তর্বর্তীকালের সরকারের আন্ডারে থেকে 11 জন যাচ্ছে ভারতে 5 দিনের সফরে, কেন যাচ্ছে? আরে পিনাকি আটকাচ্ছেন না কেন? আটকান, এখন তো অন্তর্বর্তীকালের সরকার যাচ্ছে, তো আটকাচ্ছেন না কেন? আটকান না, এখন তো যাচ্ছে, কেন আপনার কথা শুনতেছে না অন্তর্বর্তীকালে সরকার? আপনি তো দেশের বাপ মা, আপনি তো বর্তমান এই জঙ্গিবাদীদের দেশ বিরোধীদের নবী হয়ে গেছেন, আস্তাগফিরুল্লাহ তুবে আলাই, আল্লাহ তুমি মাফ করো, হ্যাঁ? তো আপনার কথা শুনতেছেন না কেন? আপনি তো বিরাট পণ্ডিত, বিরাট নেতা আপনি, তাহলে আপনার কথা শুনতেছেন না কেন? এই খাটাসের বাচ্চা, কাটার বাচ্চা, শুনতেছেন না কেন? কি উত্তরটা দিয়ে যাবি? কেমন কুলাঙ্গারের বাচ্চা, উত্তরটা দিয়ে যাবি? তোর জন্য বাংলাদেশে হিন্দু ভাইয়েরা পর্যন্ত সমস্যার ভিতরে পড়ে গেছে, তোর জন্য, একমাত্র তোর জন্য। আরে তুই যদি বাংলাদেশে আসস, তোরা মুসলমানরা তোরা মারবো কি? তোরা হিন্দু ভাইয়েরা তোরে এমন পেটাইবো, তোর 14 গোষ্ঠীর মনে করে উদ্ধার করে ফেলাইবো। হোয়াট এভার, যাই হোক, আসলে ভাই নিজের ইমোশনটাকে আসলে কন্ট্রোল করতে পারি নাই। তো এখন আপনার এই অন্তর্বর্তীকালে সরকার আসলে মানে কি একদম 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। অন্যদিকে মার্চের ভিতরেই আপনার ডোনাল্ড ট্রাম্প আসতেছে ইন্ডিয়াতে সরাসরি নরেন্দ্র মোদী আর হচ্ছে শেখ হাসিনার সাথে কথা বলতে, যে কিভাবে বা কবে আপনার ফেরানো যায় বাংলাদেশের সাবেক নয় তাকে প্রধানমন্ত্রী করেও। অনেকটা আসলে প্রধানমন্ত্রী করে নাও ফেরাতে পারে সম্ভবত ভাই, আপনার এইটা আশা কেউ রাখবেন না। আমি বলবো যে ভাই এই আশাটা কেউ রাখবেন না, তবে শেখ হাসিনাকে ফেরাবে, বাংলাদেশে পুনরায় সুষ্ঠু একটা নির্বাচনের আয়োজন করবে ভারত আর হচ্ছে আপনার আমেরিকার সহায়তায়, আর সেই নির্বাচনের মাধ্যমে বা জনগণের ম্যান্ডেটের মাধ্যমে জনগণ যেই মানুষটাকে বেছে নেয় সেই হবে বাংলাদেশের সরকার। এখন এই সমন্বয়কদের কি হবে? দেখবেন যে সমন্বয়করা, বিশেষ করে সার্জিস, হাসনাত, কালাপাটা, এরা দেখবেন যে বর্তমান কথা বলে খুব নিয়ম হয়ে, দেখবেন আর উল্টাপাল্টা চিৎকার চেঁচামেচি করে না। আপনার মাইক পেলেই ওই যে আপনার হিংস্র মনে করেন হাইনার মতো যে ঝাঁপিয়ে পড়তো, যে আওয়ামী লীগের এগেনস্টে, শেখ হাসিনার এগেনস্টে আমাকে কুকুরের মতো ঝাঁপিয়ে পড়তে হবে, দেখবেন সেভাবে আর ঝাঁপিয়ে পড়ে না। এখন কথাবার্তা অনেক হিসাব কিতাব করে বলে আমার মনে হচ্ছে, কারণ আমি অনেকদিন ধরে দেখতেছি তো ওরকম কিছু পাই নাই। যাই হোক দর্শক বন্ধুরা, তবে এটা বাস্তব যে এই মার্চের ভিতরে আমাদের বাংলাদেশে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে। এটা 100-এর ভিতরে প্রায় আপনার 99% শিওর দেখতে পারবেন ইনশাল্লাহ। আপনার এই নরেন্দ্র মোদীর সাথে ডোনাল্ড ট্রাম্পের বৈঠক, অন্যদিকে এর সাথে শেখ হাসিনাও থাকবে, বা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে কিভাবে ফেরাবে, মানে আরো অন্যান্য বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। বা বিশেষ করে যে মেন পয়েন্টটা সেটি হচ্ছে আপনার
এই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তাকে বাংলাদেশে কিভাবে ফেরানো যায়, এই প্রসঙ্গে আপনার ডিরেক্ট আসতেছে কে? ডোনাল্ড ট্রাম্প। এখন দেখার বিষয় ভাই যে ডোনাল্ড ট্রাম্প এই মার্চের মাসের ভিতরে কবে আসে। আমি আবারও একটা কথা বলতে চাই যে ভাই যে বা যারা নাকি গুজব বলেন, আমি আশা করি এই মার্চের ভিতরে আপনারা ফলাফল একটা যে কোনো একটা ফিডব্যাক পেয়ে যাবেন ইনশাল্লাহ। আপনাদেরকে কিন্তু আমি দেখাইছি যে ভারতের নরেন্দ্র মোদী কিংবা ভারত একদম প্রপার ভাবে প্রস্তুত নিয়ে রাখছিল, আর সেই টাইমেই কি ডোনাল্ড ট্রাম্পের ফোন। হয়তোবা ডোনাল্ড ট্রাম্প চায় না যে একটা গোলাগুলি হোক, হানাহানি হোক, অনেক প্রাণ হারাক। হয়তোবা আসলে ডোনাল্ড ট্রাম্পের কি মনে আছে তিনি ভালো জানেন। হয়তোবা তিনি চান না বিধায় ডোনাল্ড ট্রাম্প তিনি সরাসরি আপনার আসতেছে, ভারতে আসতেছে এবং শেখ হাসিনাকে কিভাবে ফেরানো যায় সেই পদক্ষেপই নিবে। এখন সর্বশেষ আরেকটি লাইন, শেখ হাসিনা যদি ফিরে বা ডোনাল্ড ট্রাম্প যদি ফেরায়, এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের ভিতরে সমন্বয়ক বা ছাত্র জনতা যে বাজারা ছিল, তারা কি পুনরায় 5 আগস্টের মতো বা জুলাই মাসের মতো কোনো আন্দোলন করতে পারবে, রাস্তাঘাটে দাঁড়াতে পারবে? 100-এর ভিতরে 200% সেই স্পর্ধা এদের হবে না। স্পর্ধা কি এদের হবে না। অন্যদিকে দেখবেন যে এয়ারপোর্টের ভিতরে আপনার প্রায় 1.5 থেকে 2 কোটি মানুষ যাবে শেখ হাসিনাকে রিসিভ করার জন্য। এটা কিন্তু বাস্তব, দেখবেন মিলে যাবে ইনশাল্লাহ। সাধারণ মানুষ পর্যন্ত যাবে, কারণ এই সমন্বয়কদের দ্বারায় আর উপদেষ্টাদের দ্বারায় বাংলাদেশটা যে কোন পর্যায়ে আছে সেটা আমি, আপনি বা আমরা সবাই জানি। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে আর কিছু বলতে চাচ্ছি না, বাকিটা আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। তবে এটা কথা বাস্তব, এই মার্চের ভিতরেই বাংলাদেশে বড় একটা আপনার পলিটিক্যাল পার্টিতে বিশাল একটা পরিবর্তন আসতে যাচ্ছে, আর ইউনূস সরকারও কি দেখবেন কোথায় যায়। যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দুটো ঘটনা, নারীর প্রতি দুটো ঘটনা এভাবে যদি বলি, খুব কাছাকাছি সময়ে ঘটল এবং আমি বিশ্বাস করি দুটো ঘটনারই মূল একই জায়গায় এবং একই পরিকল্পনার অংশ। এগুলো পরিকল্পিত ব্যাপার বলে আমি বিশ্বাস করি। সেই পরিকল্পনা কি, কেন করছে, কারা করছে, সেটা নিয়ে কথা বলতে চাই। তার আগে সাম্প্রতিক ঘটনাটা দিয়ে শুরু করি। গতকাল সারা সন্ধ্যা, রাত, গভীর রাত পর্যন্ত আমাদের সামাজিক মাধ্যম সরব হয়েছিল একজন নারীর প্রতি অবমাননার কারণে, হয়রানির কারণে, যৌন হয়রানির কারণে, আমরা এভাবেই বলবো। সেটা যে নারী কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে নসিহত করার চেষ্টা করেছেন রাস্তার একজন মানুষ, তাকে কিভাবে ওড়না পড়তে হবে সেটা নিয়ে সেই নারী অভিযোগ করেন। পরে সেই ভদ্রলোক যিনি এটা করেছেন তাকে গ্রেফতার করা হয়। এর পর্যন্ত মোটামুটি মনে হচ্ছে ঠিকঠাকই আছে, কিন্তু না, এরপর সেই থানায় মানুষ গেলেন, অনেকে একত্র হলেন। আমরা যেটা বলি এখন, এগুলো আমি বিশ্বাস করি এগুলো মব তৈরি করা হলো এবং অন ক্যামেরা তারা থানার দায়িত্বরত পুলিশ অফিসারের সাথে কি করেছেন সেগুলো আমরা দেখলাম, কি বলেছেন, তারা যিনি অভিযুক্ত তার সাথে কি কথা বলেছেন, এবং অভিযুক্ত তার অভিযোগ স্বীকারই করেছেন, তিনি অস্বীকার করেননি, এবং তিনি কত ভালো তা প্রমাণ করার জন্য অত্যন্ত বিভৎস একটা ভাষা ব্যবহার করে বলছেন, আমি তো তাকে এভাবে বলি নাই, আমি তাকে ভালোভাবে বলেছি। সব কিছু দেখা হলো, ঘটলো, আমরা পক্ষ বিপক্ষে ডিবেট করতে নেমে গেলাম। এটাই হচ্ছে ইদানিং। কতগুলো চাই বা না চাই আইডিওলজিক্যাল ডিবেট আমাদের সমাজে ঢুকিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা এটার মধ্যে ইনভলভড হয়ে যাব। তবে এই যে দুটো ঘটনা নারীর প্রতি এবং নারীর প্রতি ঘটা ঘটনা কেন এই মুহূর্তের বাংলাদেশে খুবই সিগনিফিক্যান্ট, কেন আমাদের এটা খুবই গুরুত্বপূর্ণভাবে দেখতে হবে, গুরুত্ব দিয়ে দেখতে হবে, সেটা নিয়ে কথা বলবো। তার আগেরটা আমরা সবাই জানি, সেটা নিয়ে আলাদা করে কথা হয়নি, একটা টক শোতে কথা বলেছিলাম দুজন নারীর প্রকাশ্যে ধূমপান করা নিয়ে। তারা প্রকাশ্যে ধূমপান করছিলেন একটা পাড়ার পাশে, ছোট টং দোকান যে বলি সেরকম জায়গায়। সেখানে একজন গিয়ে বাধা দেন, তাদের মধ্যে ঝগড়াঝাটি হয়, হতে হতে এটা এমন পর্যায়ে যায় যে ওই দুই নারী ফিজিক্যাল ভায়োলেন্সের শিকার হয়েছিলেন মারাত্মকভাবে। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে এটা নিয়ে মন্তব্য করতে হয়েছিল, পাওয়া যায় ইউটিউবে, যে কেউ সার্চ করে শুনে নিতে পারেন। একটা রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এভাবে কথা বলছেন, একটা নারীর উপরে, দুটো নারীর উপরে যে ভয়ঙ্কর ভায়োলেন্স হলো, সেই ফৌজদারি অপরাধের বাইরে প্রকাশ্যে ধূমপানের জেনারেলাইজেশন। এই সমাজে আমরা থাকি তো, আসলে
আমরা থাকি, আমাদের সমাজে নারীরা ধূমপান খুব বেশি করেন না, অন্তত আরবান নারীরা। আমাদের কিছু এরিয়া আছে যেখানে গ্রামীণ নারীদের ধূমপানের প্রবণতা আছে এবং এটা খুব স্বাভাবিক। আমি এমন একটা জায়গায় জন্মেছি, বড় হয়েছি, তার কাছাকাছি চিটাগংয়ের একটা উপজেলার গ্রামীণ অঞ্চলে আমি নিজে দেখেছি স্মোকিংয়ের অভ্যাস নারীদের আছে এবং খুব স্বাভাবিকভাবেই সেটা অ্যাকসেপ্টেড। সো আরবান সোসাইটিতে একটা নারী ধূমপান করবেন প্রকাশ্যে, এটা ঠিক আমাদের অ্যাডজাস্ট করার মতন, আমরা এখনও ঠিক মেনে নিতে পারি না। কিন্তু আমরা যদি গভীরভাবে তলিয়ে দেখি যে একটা পাবলিক প্লেস, যদি এটা পাবলিক প্লেস কিনা এটা নিয়ে ডিবেট আছে, এটা নিয়ে পত্রপত্রিকায় এসছে, আমাদের পাবলিক প্লেস বলে যেখানে ধূমপান নিষিদ্ধ আছে, এই ধরনের চায়ের দোকান সেটার মধ্যে পড়েও না, সেই রকম আলাপও আছে। আমি সেই আলাপ সরিয়ে রেখেই বলছি, মানে ধূমপান অত্যন্ত ক্ষতিকর একটা অভ্যাস, এটা বিভৎস ক্ষতিকর। যারা ধূমপায়ী আছেন তারা আরেকটু ঘাঁটাঘাঁটি করবেন আপনারা আপনাদের কত ক্ষতি করছেন সেটা বোঝার জন্য। সো এটা উভয়ের জন্য ক্ষতিকর এবং পাবলিক প্লেস বা কোনো খোলা জায়গায় এটা নারী পুরুষ উভয়ের জন্যই সমান। এটা যদি অনৈতিক বলি, অপরাধ বলি, সমান সেটা। কিন্তু আমাদের সমাজ তো আসলে নারীদের প্রতি এই স্বাভাবিক দৃষ্টিটা দেয় না, দেবে না। আমরা পুরুষতান্ত্রিক শুধু না, আমাদের সমাজে নারী বিদ্বেষ আছে, মিসোজিনি আছে, ফলে নারী বেশি সাফার করবেন এটা আমরা ধরতে পারি। কিন্তু একটা রাষ্ট্রর কাজ হচ্ছে এই আলাপগুলো, যে আমাদের এই যে সামাজিক নর্ম আছে, এই নর্মগুলো নিয়ে আলাপ সমাজে হতে পারে, ডিবেট হতে পারে, কথাবার্তা হতে পারে, কিন্তু কোনো মানুষের, কোনো নাগরিকের অধিকার তিনি যখন নেন, সেটা যখন আরেকজনের সাথে কনফ্লিক্ট করে না, তার নাগরিক অধিকার নষ্ট করে না। প্রকাশ্যে ধূমপান নিয়ে কথা আসতে পারে, কিন্তু আসলে পুরুষদেরকে এই যে ভদ্রলোক প্রথম প্রতিবাদ করতে শুরু করেছিলেন, আমরা ধরে নিতে পারি যে তিনি, ধরে না নিশ্চিতভাবে বলতে পারে, তিনি হেঁটে হেঁটে এই টং দোকানে সিগারেট খাওয়া পুরুষদেরকে উনি বাধা দেন না। এটা আমরা খুব ভালো জানি। সো এখানেও একটা বৈষম্যের ব্যাপার আছে, এটুকু আমাদের বুঝতে রকেট সায়েন্টিস্ট হতে হয় না, এই সমাজে বাস করলেই হয়। সো নারী একজন ধূমপান করেছে, তার জন্য এই বিভৎস কায়দায় তাদের উপর হামলা হয়েছে, আক্রমণ হয়েছে, এবং যিনি করেছেন, মূলত নেতৃত্ব যিনি দিয়েছেন, তার ছবি সহ সব কিছু আছে। তার বিরুদ্ধে সরকারকে কোনো ব্যবস্থা নিতে আমরা দেখিনি, আবার কথাও না। আর ব্যবস্থা যদি কিছুটা নিয়েও থাকতো, যেমন এই ক্ষেত্রে হয়েছে, খুব বেশি লাভ হতো না, সেটাও আসবো। কিন্তু রাষ্ট্রকে ব্যবস্থা নিতে হবে, মানে একটা সরকার, সে যে সরকার এটা প্রমাণ করতে হয় সে তার আইন প্রয়োগের মাধ্যমে। একটা ফৌজদারি অপরাধ, একটা স্মোকিংয়ের জন্য জরিমানা আছে, এটা কোনো ফৌজদারি অপরাধ না, সর্বোচ্চ আমাদের আইনেও যদি ধরে নেই প্রকাশ্যে ধূমপান, তার জন্য যে ফৌজদারি অপরাধ হয়েছে সেটা নিয়ে রাষ্ট্র চোখ বন্ধ করে থাকতে পারে না, সরকার পারে না, কিন্তু থাকলো। গতকাল ব্যবস্থা নেওয়া হয়েছে প্রাথমিকভাবে, কিন্তু যে জিনিসটা আসলে আরেকটা নতুন ডাইমেনশন তৈরি করেছে, এটাই দরকার ছিল। এবং অনেকে ফেসবুকে লিখছেন, হুইচ ইজ রাইট, প্রয়োজনীয় ফুটেজ পাওয়া কিন্তু হয়ে গেছে, আসলেই হয়ে গেছে। এবং অনেকে যারা করার, তারা এগুলো নিয়ে অলরেডি কথা বলতে শুরু করেছেন, ভারতীয় মিডিয়ায় যারা বলতে শুরু করে দিয়েছেন। সেটা হলো পুলিশ গ্রেফতার করেছে কাউকে। তাত্ত্বিকভাবে বলছি এই গ্রেফতারটা ঠিক না, তর্কের খাতিরে বলছি। কিন্তু এই পুলিশ তো শেখ হাসিনার পুলিশ না, এখন শেখ হাসিনা নেই এবং পুলিশ শেখ হাসিনার কথা শুনে কাজ করবে, এটা হবার কথা না। তারপরও ধরে নিলাম কেউ এরকম করলো, ধরে নিলাম। আমাদের তো একটা বিচার বিভাগ আছে, এই আসামি 24 ঘন্টার মধ্যে আদালতে যাবে, তার বিরুদ্ধে মামলা হবে, তিনি জামিন পাবেন কি পাবেন না সেটা আদালত ডিসাইড করবে। সুতরাং এই যাবতীয় ব্যবস্থাটার প্রতি অনাস্থা দেখিয়ে একটা মব তৈরি হলো থানায়, এবং তারা সেখান থেকে তাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ তৈরি করতে শুরু করলেন। এটা শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর বহু থানায় হয়েছে, কিন্তু 6-7 মাস পরে এসে এই ঘটনাগুলো হওয়া সরকারের অস্তিত্বহীনতাকে প্রমাণ করে। সরকারের তো উচিত ছিল, পুলিশের তো উচিত ছিল প্রয়োজনে সেনাবাহিনী ডেকে সেখানে যাতে মব তৈরি হতে না পারে সেই ব্যবস্থা করা। কারো যদি কোনো বক্তব্য থাকে তারা লয়ার ঠিক করবেন, পরের দিন যখন আদালতে তাকে তোলা হবে তার জামিনের জন্য বা এই মামলাই তারা উইথড্র করা চাইতে পারতেন, সেটার জন্য আইনি পথে তাদেরকে যেতে হতো। কিন্তু না, মব গেল, এবং যে ধরনের মব আসলে ভারত দেখতে চায় সেটাই হলো এখানে। অ্যাপারেন্টলি বাইরে থেকে দেখতে মনে হয়েছে যে আমাদের প্র্যাকটিসিং মুসলিমদের যে ধরনের লুক আছে, সেই ধরনের লুকের মানুষ। এই লুকের সমস্যা নেই, প্রত্যেকটা প্র্যাকটিসিং মুসলিম যারা আছেন তারা ইসলাম যেভাবে তাদের লুক তৈরি করতে, দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি যে ধরনের এক ধরনের পোশাকের কথা বলা হয়, ইটস ফাইন। কিন্তু এখানে যখন গেলেন তখন এই পোশাকের মানুষ গেলেন, এবং এটাই এই ন্যারেটিভটা তৈরি করার জন্য চাওয়া হচ্ছিল। অ্যান্ড দ্যাট এক্স্যাক্টলি হ্যাপেন্ড, এবং সরকার বাধা না দেয়া। আমি এই জিনিসটাও আসলে বলতে চাই, আমি গতকাল গুলশানের ঘটনার পর থেকে আমার খুবই মনে হয় সরকারের একটা অংশ
এই ষড়যন্ত্রর সাথে জড়িত হয়ে পড়ছে। তাহলে ঘটনাটা কি? গোড়ায় ফিরে যাব। বাংলাদেশের আসলে বিপদটা যে জায়গা থেকে আসতে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের ক্ষমতা দখল করেছে ইসলামিস্ট এক্সট্রিমিস্টরা। এই আলাপ ভারত প্রথম দিন থেকে করছে। ডক্টর ইউনুস মূলত তাদের পেট্রোনাইজড মানুষ। ইনফ্যাক্ট ডক্টর ইউনুস না হলে এই ন্যারেটিভ বহুদিন আগে তারা এস্টাবলিশ করে শেষ করে ফেলতে পারতো আমাদের সরকারকে, কিন্তু পেরে ওঠেনি তার মতো একটা বিরাট ব্যক্তিত্ব আমাদের উপরে থাকা, যার অন্তত জঙ্গি ট্যাগ লাগানো সোজা না। কিন্তু সেই চেষ্টা চলছে এবং একটার পর একটা অনেকগুলো ঘটনাকে আমরা যদি সাজাই তাহলে দেখব এটা পরিকল্পিত। একটা জঙ্গিবাদী দেশে যাদেরকে জঙ্গিবাদী দেশ বলতে চায়, সেই দেশে নারীরা প্রধান বা প্রথম আক্রমণের শিকার হন। আমরা দেখব নারীরা আক্রমণের শিকার হয়েছেন। নারীরা ফুটবল খেলতে পারবে না, নারী অভিনেত্রী দোকান উদ্বোধন করতে পারবে না, নারীরা এখন ওড়না কিভাবে পড়তে হবে বা তিনি প্রকাশ্যে যদি ধূমপান করেন এটা সঠিক কাজ না, কিন্তু পুরুষ সমস্যায় না পড়লেও নারীকে সমস্যায় পড়তে হবে। এই আলাপগুলো আসলে মাঠে ছাড়া হলো। সুতরাং নারীদের প্রতি এরকম একটা হোস্টাইল মেন্টালিটি দেখা যাচ্ছে এবং করছে কারা? অ্যাপারেন্টলি ধর্মীয় যে লেবাস, ধর্মীয় যে আউটলুক, প্র্যাকটিসিং মুসলিমের যে আউটলুক, সেই আউটলুকের মানুষজন। এই ন্যারেটিভটাই আসলে চাওয়া হয়েছিল। একই সাথে কালো পতাকা, শেখ হাসিনার পতনের পর কালেমা লেখা কালো পতাকায় ঢাকা শহর বহু জায়গায় দেখা গিয়েছিল। 32 নম্বর ভাঙার সময় পতাকা দেখা গেছে কালেমা লেখা। এরকম নানান রকম ন্যারেটিভ আছে। মাজার ভাঙা হচ্ছে, এটা নারীর প্রতি না হয়ে থাকলেও এটাও ইসলামিস্ট এক্সট্রিমিজম বা ফান্ডামেন্টালিজম তারা যেটা বলেন তার ন্যারেটিভকে স্ট্রেংথেন করতে সাহায্য করে। সুতরাং এটা পরিকল্পিত। যারা গেছেন আমি মনে করি এই পরিকল্পনার পার্ট হয়ে গেছেন, আমি বিশ্বাস করি। না হয় এই সময় অন্তত এই ঘটনাগুলো ঘটার কোনো কারণ ছিল না। একটা ভুল যদি কোনো জায়গা থেকে হয়েও থাকে সেটার জন্য কতগুলো স্টেটের আইনের কতগুলো পদক্ষেপ আছে, সেই পদক্ষেপগুলো দিয়েই এই সব কিছু করা যেত। কিন্তু না, বাংলাদেশে কোনো শাসন কাজ করছে না, প্রশাসন কাজ করছে না। থানায় গিয়ে মব, কথ্য ভাষায় কেউ এভাবে বলেন তৌহিদি জনতা, এটা ডেরোগেটরি হয়ে গেছে। তৌহিদি জনতা খুবই বিশ্বাসের একটা গভীর জায়গার ব্যাপার, কিন্তু এই নাম দিয়ে এখন নানান জায়গায় নানান কাজ করা হচ্ছে, কাণ্ড ঘটানো হচ্ছে, যেগুলো আদতে মানুষের জন্য সমস্যা তৈরি করছে, রাষ্ট্রের জন্য সমস্যা তৈরি করছে। একটা কথা আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ। এই দেশ চলবে আইন এবং বিধিবিধানের মাধ্যমে। কারো পছন্দ না হতে পারে কোনো আইন, যদি পছন্দ না হয় সেই আইন পরিবর্তনের জন্য সরকারকে চাপ প্রয়োগ করতে পারেন যে এই আইন যোগ করতে হবে, এর মধ্যে ওড়না এভাবে পড়তে হবে, এরকম একটা আইন লাগবে, অথবা হিজাব পড়তে হবে মুসলিম মেয়েদের, বা নিকাব করতে হবে, আইন বানানোর জন্য কেউ চাপ তৈরি চাইলেও করতে পারেন। কিন্তু যতদিন পর্যন্ত সেই আইন না হচ্ছে, সেই আইন কেউ না ভাঙছে, এমনকি আইন যদি কেউ ভাঙেও সেটাকে দেখার দায়িত্ব জনগণের না, সেটা দেখার দায়িত্ব আবারও সরকার এবং রাষ্ট্রের। এই কয়েকটা বেসিক জিনিস আসলে বুঝতে পারতে হবে। আর কারো যদি মনে হয় পুরোপুরি তাদের চিন্তা মতো যে মানুষগুলো চলবে না তার বিরুদ্ধে দাঁড়াতে হবে, তাহলে আসলে তাদের এই রাষ্ট্রে বসবাস করা কঠিন হবে। তাদেরকে উচিত হবে তাদের মতো একটা রাষ্ট্র তৈরি করে ফেলা। কেউ খেলাফতের কথা বলছেন না, তারা এরকম একটা রাষ্ট্র, তখন তো এই গণতান্ত্রিক ব্যবস্থায় তো আর সেটা হবে না। তাদের উচিত হবে, অনেক জায়গায় হয়েছে, তারা ইরানে ইসলামিক রেভলিউশন হয়েছে, তারা বিপ্লব করে তাদের পছন্দের একটা রাষ্ট্র তৈরি করে নিতে হবে। তারপর সেটা তাদের মতো করে তারা কি আইন কানুন বানাবেন সেটা তাদের ব্যাপার। কিন্তু যতদিন পর্যন্ত সেটা না হয়, যতদিন পর্যন্ত এটা গণতান্ত্রিক দেশ হয়ে থাকে, ততদিন পর্যন্ত এগুলো তাদের অ্যাকসেপ্ট করতেই হবে। এটাই একটা রাষ্ট্র, এটাই হলো রাষ্ট্র সম্পর্কে বোঝাবুঝি। এই রাষ্ট্র যেভাবে চলছে, যে আইন আছে সবকিছু আমারও পছন্দ না, আমারও বেশ কিছু আইন এবং বেশ কিছু বিষয়ের প্রতি আমারও বক্তব্য আছে, কিন্তু আমি সেটাকেও ওই আইন, যে আইনটা আমি পছন্দ করছি না, সেটা মেনে যদি কেউ কোনো কিছু করে আমি সেটা নিয়ে সমালোচনা করতে পারি, আমি সেই জন্য সরকারের উপরে চাপ তৈরি করতে পারি, কিন্তু আমি নিজে গিয়ে ইম্পোজ করার চেষ্টা করতে পারি না। এবং কতটুকু কথাও আমি আসলে সদুপদেশ বোঝায়, কতটুকু বোঝায় না, সেইটুকু বোঝাবুঝিও থাকতে হবে। আমি মনে করি না যেটা না বুঝেই কেউ করেছে, এগুলো বুঝেই করা হয়েছে, বুঝেই করা হচ্ছে। এবং শুধু এটা না, এটা শেখ হাসিনার পালিয়ে যাওয়ার পর গত বছরের শেষের দিকেও একই ধরনের ঘটনা কিন্তু ঘটেছে। নারীরা মাথায় কাপড় দিচ্ছে না কেন, নারীরা হিজাব করছে না কেন, তার পোশাক কেন এরকম, এই ধরনের অভিযোগও পাওয়া গেছে সেই সময়। সো এটা একটা পরিকল্পনার অংশ। এবং আমরা নিশ্চিত থাকতে পারি, ভারত যেহেতু এই ধরনের ন্যারেটিভ এখানে এস্টাবলিশ করতে চাইছে, যারা এই কাজগুলো করছেন সবাই শতভাগ পরিকল্পনার পার্ট তা বলছি না, কিন্তু এর মধ্যে একটা খুব সিগনিফিক্যান্ট পরিকল্পনা আছে। কেউ না বুঝে এই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু দিনের শেষে
আমরা ভারতের হাতে অস্ত্র তুলে দিয়েছি ভারতের হাতে এখন যথেষ্টের বেশি প্রমাণ আছে, ভারত বহির্বিশ্বকে দেখাতে পারবে বাংলাদেশে আসলে একটা ইসলামী জঙ্গিবাদীরা শেখ হাসিনাকে সরিয়ে ক্ষমতা দখল করেছে। এবং কে না জানে শেখ হাসিনা দীর্ঘদিন ক্ষমতায় থাকার মূল ন্যারেটিভ ওয়েস্টের কাছে এটা ছিল যে আমি নির্বাচন দেই না, এটা মানে ওয়েস্ট বুঝেছে শেখ হাসিনা চুরি বাটপারি ডাকাতি করেছে, সবই জানে, মানবাধিকার লঙ্ঘন করেছে, কিন্তু তিনি জঙ্গিবাদ মৌলবাদ ঠেকিয়েছেন। অ্যাট দ্য সেম টাইম দেশের মধ্যেও যে মানুষজন আছে যারা এই ধরনের উগ্রবাদ মাথাচাড়া দিতে দেখছেন, তাদের কাছে আসলে খুবই ইনসিকিউর বোধ করবে, বিশেষ করে নারীরা। সব নারীরা তাদের মতো করে চিন্তা করবেন না, এটাই বেসিক। এখন যেই কিছু বলতে যাচ্ছেন, আবার শেখ হাসিনা যেমন জামাত শিবির জঙ্গি ট্যাগ দিতেন, এখন শাহবাগী ট্যাগ দেওয়া হচ্ছে। শাহবাগী ট্যাগ দিয়ে যে কারোর উপরে যে কোনো কিছু করা যাবে, মানে এই মানুষগুলোর এই কনসেপ্টটুকুও নাই, এই ভাবনাটুকুও নাই। সত্যি সত্যি শাহবাগী বলতে যেটা বোঝায়, যে ডেরোগেটরি টার্মে ব্যবহার করা হয়, সেই শাহবাগীও যদি কেউ হয়ে থাকেন, তারও একটা গণতান্ত্রিক রাষ্ট্রে ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে। তার উপরেও কেউ হামলে পড়তে পারে না, তার উপরেও যে কেউ যে কোনো কিছু করতে পারে না। বিপ্লবের নামে সব কিছু হালাল, সরি, আমি মনে করি না, কারণ এটা বিপ্লবই ছিল না। এবং বিপ্লবের নামেও যদি বিপ্লব হয়েও থাকতো, সব কিছুকে আমি হালাল বলে মনে করি না, দুঃখিত। ডক্টর মোহাম্মদ ইউনূস কাটা দিয়ে কাটা তোলাটা মোটামুটি শিখা গেছেন। এদেশের রাজনীতি আমরা মারপ্যাট থেকে শিখে আসি, পরিবেশ পরিস্থিতি আমাদেরকে শিখিয়ে দেয়, আর আমলারা তো আছে শিখানোর জন্য। তবে বিষয়টা কেমন হতে যাচ্ছে, আগামী এপ্রিল মাসকে ঘিরে একটা পরিকল্পনা আছে। এখন সরকার এটা কিভাবে সেট আপ করছে এটা আমি জানি না, তবে এই পরিকল্পনা ঘিরে অলরেডি মিডিয়াতে উত্তাপ, ভারতে উত্তাপ, পাকিস্তানে উত্তাপ, সরকারের ভেতরে উত্তাপ। জামাত খুব খুশি কয় ইয়েস, বিএনপি চুপচাপ সাইডে সাইডে হাঁটে, আর আওয়ামী লীগ তো নাউজুবিল্লাহ জালিক, আমি বলছিলাম এমনই হবে। তাহলে বুঝতেই পারছেন যে আজটা কোথায়, ত্রিদেশীয় একটা খেলার মধ্যে পাকিস্তান। দর্শক, আগামী এপ্রিলে ঢাকাতে সফরে আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার। এখন এই প্রথমবারের মতন সম্ভবত যে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী তিনি বাংলাদেশে আসছেন, তার এই সফর ঘিরে রয়েছে নানান আলোচনা। অলরেডি সফরকালে উপপ্রধানমন্ত্রী ইশহাক দার বাংলাদেশের সাথে বাণিজ্য, সংস্কৃতি, তারপর পর্যটন সহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আপনার আলোচনা করবেন। এছাড়া সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে প্রধান উপদেষ্টার সাথেও সাক্ষাতের এখানে একটা বিষয় আছে। আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন অলরেডি পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান। এ সময় পাকিস্তানের আপনার এই উপপ্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতির অংশ হিসাবে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে তারা আলোচনা করে। তো বলা হচ্ছে যে এর আগে সর্বশেষ 2012 সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রাব্বানি খার বাংলাদেশ সফর ছিল। খুবই স্বল্প একটা সময়ের জন্য সম্ভবত তিনি এয়ারপোর্টে ট্রানজিট করেছিলেন, এবং তৎকালীন সময় যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন তিনি আবার তাকে ওইখানে রিসিভও করেছেন আজ কূটনৈতিক কারণে। কিন্তু এখনকার প্রেক্ষাপটটা ভিন্ন। অলরেডি আমরা দেখছি পাকিস্তানের সাথে এই উষ্ণ সম্পর্ক নিয়ে ভারতের খুবই মাথা ব্যথা। ভারতের সেনাপ্রধান, ভারতের সরকার নানান ধরনের বক্তব্য দিচ্ছে যে পাকিস্তান থেকে গোপনে এই দেশে আইএসএর মানে পাকিস্তানের যে গোয়েন্দা ইন্টেলিজেন্স তারা বাংলাদেশে আসছে, সরকারের বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে তারা বৈঠক করছে। ইভেন ভারতের যে চিকেন নেক সেখানে গেছে, ছবি টবি তুলছে, ভিডিও ধারণ করছে। সেক্ষেত্রে সরকারকে একটা বার্তাও দিছে যে আপনারা তাড়াতাড়ি নির্বাচন দেন, নির্বাচিত একটা সরকারের সাথে ভারতের সম্পর্ক হবে, এই সরকারের সাথে হবে না। তারপর ভিসা বন্ধ আছে, মানে সবকিছু মিলিয়ে ভারতের সাথে যখন দুঃসম্পর্ক তখন পাকিস্তান থেকে চাল আসছে, পেঁয়াজ আসছে, আলু আসছে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন সামরিক ইকুইপমেন্ট কেনার আলোচনা চলছে। বাংলাদেশ আর্মির একটা উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাকিস্তান সফর করেছেন। এই সকল কিছু মিলিয়ে ভারতের একটা টেনশন, আর এটাতে যার যার রাজনৈতিক ফায়দা নেওয়ার সুযোগ আছে তারাও নিচ্ছে। বাট সরকার মনে করছে যে নতুন দিন আসছে, এখন ব্যবসা বাণিজ্য বৈশ্বিক একটা আবহাওয়াতে পজিটিভ হওয়া দরকার, আস্তে আস্তে এগুলো একটু রিকারেকশন করা দরকার, এই আর কি। তবে ডক্টর ইউনূসের এপ্রিলে এই সফরটাকে কেন্দ্র করে
বিএনপি আমি জানি না তারা কি অবস্থান নেবে বা জামাত কি অবস্থান নেবে, তবে আওয়ামী লীগ অলরেডি অবস্থান নিয়ে পত্রিকাতে লেখালেখি শুরু করে দিছে। আপনি কি ভাবছেন যে পাকিস্তানের এই উপপ্রধানমন্ত্রী বাংলাদেশ সফর, এটা কি সরকারকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে? বাংলাদেশকে অ্যাডভান্টেজ দিবে নাকি ডিসঅ্যাডভান্টেজ দিবে? কমেন্টে লিখতে পারুন। আসসালামু আলাইকুম। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন, ভলকার তুর্ক। তার মানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের সময় যেই গণহত্যা সংঘটিত হয়েছে সেই বিষয়ে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে তদন্ত করছে এবং সেই তদন্ত বেশ খানিকটা এগিয়েছে শেখ হাসিনা সহ বাকিদের বিরুদ্ধে, এই ব্যাপারে কিন্তু একটা নৈতিক সমর্থন পাওয়া গেল ভলকার তুর্ক, যিনি জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার, তিনি মানবাধিকার বিষয়ক হাই কমিশনার। তো গুরুত্বপূর্ণ একটা সংস্থা, সেই সংস্থার পক্ষ থেকে যখন নাকি এমন একটা দাবি তোলা হলো, তাহলে একটা নৈতিক কিন্তু ভিত্তি তৈরি হলো। এবং জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিচারের ক্ষেত্রে এই দলিলটা গুরুত্বপূর্ণ একটা থিম বা একটা ধারণা বা একটা প্রমাণ হিসাবে সামনে চলে আসবে, এবং হচ্ছেও তাই। এটা বাংলাদেশের আইনজীবীরাও বলেছেন যে জাতিসংঘের এই দলিলটাকে সামনে রেখেই এই বিচারের একটা ভিত্তি তৈরি হলো আন্তর্জাতিক পর্যায়ে, যেটা নিয়ে বিতর্ক করা খুবই কম। এবং আজকে যেটা ভলকার তুর্ক যেটা করেছেন, তিনি সদস্য সমস্ত রাষ্ট্রগুলোকে এই দলিলটি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করেছেন। খবরে বলা হচ্ছে, জুলাই গণঅভ্যুত্থানের সময় আন্দোলনকারী ও সমর্থকদের উপর মানবতা বিরোধী অপরাধ করেছে তৎকালীন আওয়ামী লীগ সরকার। গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছেন তৎকালীন সরকারের কর্মকর্তা, আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা এবং ক্ষমতাসীন দলের সদস্যরা। তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। এতে জড়িতদের সুবিচার নিশ্চিত করা প্রয়োজন, এসব কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক। দেখেন কি বলছেন, যে তাদের সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল, অর্থাৎ এই গণহত্যার উদ্দেশ্য কি ছিল? সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল যে আন্দোলনকে দমন করা এবং আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য এই গণহত্যা চালানো হয়েছে বলে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক পরিষ্কারভাবে বলেছেন, এবং জাতিসংঘের রিপোর্টেও সেই কথাটি বলা হয়েছে। বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যায় জেনেভায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয় কাউন্সিলের 55তম অধিবেশনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশে 2024 সালের 1 জুলাই থেকে 15 আগস্ট পর্যন্ত মানবাধিকার লঙ্ঘন নিয়ে জাতিসংঘের তথ্য অনুসন্ধান দলের প্রতিবেদনের বিষয়বস্তু উপস্থাপন করেন ভলকার তুর্ক। প্রতিবেদন থেকে ভলকার তুর্ক বলেন, বাংলাদেশে পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। এর মধ্যে শতাধিক বিচার বহির্ভূত হত্যা, নির্বিচারে গ্রেপ্তার, নারী শিশু সহ বিরোধীদের নির্যাতন এবং সহিংসতা চালানো হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের উদ্দেশ্য ছিল আন্দোলন দমন করা এবং সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখা। সবকিছুই হয়েছে ক্ষমতাসীন রাজনৈতিক নেতৃত্ব এবং জ্যেষ্ঠ নিরাপত্তা কর্মকর্তাদের নির্দেশনায়। তার মানে বাহিনীর সমস্ত সিনিয়র যারা ছিলেন বা প্রধান যারা ছিলেন, তারা এই নির্দেশনায় জড়িত ছিলেন। আন্দোলনকারী এবং তাদের সহযোগীদের দমনে মানবতা বিরোধী অপরাধ হয়েছে। সরকার আন্দোলনকারীদের চিকিৎসা সেবা পেতে দেয়নি। এদিকে আন্দোলন শেষ হওয়ার পর ক্ষমতাচ্যুতদের বিরুদ্ধে গুরুতর প্রতিশোধ নিতেও দেখা গেছে। আন্দোলনের মাঝ পর্যায়ে কিন্তু তাদেরকে ধরে ধরে পিটানো হয়েছে চরমভাবে। নাহিদ ইসলাম তার সাক্ষী, সেটা বিবিসি রিপোর্ট করেছে। তার পিঠে দগদগে ঘা এবং তাকে পিটিয়ে অজ্ঞান অবস্থায় পূর্বাঞ্চলের একটা খালের নিচে বা ব্রিজের নিচে তাকে ফেলে রাখা হয়েছিল। দর্শক, এই হচ্ছে পরিস্থিতি। তার মানে জাতিসংঘের এই বক্তব্য, হাই কমিশনার ভলকার তুর্কের এই বক্তব্য, জাতিসংঘের এই প্রতিবেদনের পর আওয়ামী লীগের আর রাজনীতি থাকে না। আমি বারবার বলেছি যে আওয়ামী লীগের রাজনীতির সেই কবরে বা কফিনে একেবারে কঠিনভাবে একটা পেরেক লাগিয়ে দিয়েছে জাতিসংঘ। এর থেকে মুক্তি পাওয়া, এর থেকে পরিত্রাণ পাওয়া খুবই খুবই কঠিন। দর্শক, বহুকাল ধরে আওয়ামী লীগকে এটি বহন করতে হবে নিঃসন্দেহে। এবং আওয়ামী লীগের যদি আমরা শেষও ধরি, শেষটা যেভাবে শেষ হলো সেটা হচ্ছে নির্মম হত্যাকাণ্ড, গণহত্যার দায় নিয়ে আওয়ামী লীগকে বিদায় নিতে হলো। দর্শক, ভালো থাকবেন।
আল্লাহ হাফেজ। দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে গত ২০ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পরপরই একের পর এক অবাক করা সিদ্ধান্ত নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্ত অনেকের ভেতর উদ্বেগ তৈরি করে। হোয়াইট হাউসে বসার পর তার অনেক সিদ্ধান্তের মধ্যে একটি হলো অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো। সেই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রে অবস্থানরত অবৈধ প্রবাসী বাংলাদেশিদের ফেরত পাঠাচ্ছে দেশটি। বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রস্তুতিও নিয়েছে। এরই মধ্যে বাংলাদেশি নাগরিকদের যেন অসম্মানজনকভাবে ফেরত পাঠানো না হয় সে বিষয়ে দেশটিকে অনুরোধ করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের আগেই ঘোষণা দিয়েছিলেন তিনি নির্বাচন জয়ী হলে বিশ্বের সব দেশের অবৈধ নাগরিকদের ফেরত পাঠাবেন। সেই অনুযায়ী অন্যান্য দেশের মতো অবৈধ বাংলাদেশিদেরও ফেরত পাঠাচ্ছে দেশটি। এ লক্ষ্যে ইতিমধ্যেই বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের অবৈধ বাংলাদেশিদের ফেরত নিয়ে গত ৫ মার্চ সচিবালয়ে একটি আন্তঃমন্ত্রণালয়ে বৈঠক হয়েছে বলে জানা গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করেন। সভায় স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পররাষ্ট্র সচিব বৈঠকে যোগ দেন। বৈঠক সূত্র গণমাধ্যমকে জানায়, অবৈধ বাংলাদেশিদের গ্রহণ করার প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়েছে। তাদের যাতে দেশে ফিরতে কোনো সমস্যা না হয় সেদিকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত রাখবে বাংলাদেশ। বাংলাদেশ নিজ দেশের নাগরিকদের নিতে রাজি। ভারতীয়দের মতো হাত পায়ে শিকল পরিয়ে অসম্মানজনক উপায়ে ফেরত পাঠানো যেন না হয় তা নিয়ে এরই মধ্যে যুক্তরাষ্ট্রকে অনুরোধ জানানো হয়েছে। যুক্তরাষ্ট্রে কতজন অবৈধ বাংলাদেশি রয়েছেন তা এখনো জানায়নি দেশটি। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। আজকে যে সারা দেশে আলোচিত এবং সমালোচিত যে খবরগুলো আছে সেগুলো বেশ কিছু ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি, যেগুলো ভিডিও থেকে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নেই। আপনারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেছেন, যে ভিডিওগুলো দেখে বুঝতে পেরেছেন আজকে ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ ছিল। তো অবশ্যই যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকের ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।